নমস্কার, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা 26 এবং 27শে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি। সকলকে গুড মর্নিং, সকলকে অনেক অনেক সুপ্রভাত। ঠান্ডা সকালে সকাল সকাল ওঠাটা একটু ডিফিকাল্ট, বাট চলো আমাদের ক্লাস করতে হবে। সকলে জয়েন করে যাও একটু। এই সেদিন নতুন বছর পড়লো, দেখতে দেখতে নতুন বছর শেষ, তাই তো? সরি, এই সেদিন নতুন বছর পড়লো, দেখতে দেখতে বছরের একটা মাস কিন্তু কেটে গেল। আজকে আমরা দাঁড়িয়ে আছি 29শে জানুয়ারিতে এবং খুব তাড়াতাড়ি দেখবে বাকি মাসগুলোও কেটে যাবে, আবার দুর্গাপুজো চলে আসবে। জাস্ট সামনের মাসেই চলে এলো প্রায় বলতে পারো সরস্বতী পুজো। আশা করি সবার এই সব বছরটা খুব খুব ভালো কাটুক, খুব খুব সাকসেসফুল কাটুক। গতকাল রাতে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকের উপর আমরা ক্লাস আপলোড করেছি, যে কারেন্ট চিফ মিনিস্টার্স অ্যান্ড গভর্নর্স অফ স্টেটস অফ ইন্ডিয়া বর্তমানে 2024-এর একেবারে জানুয়ারি মাসে দাঁড়িয়ে কোন রাজ্যের কোন সিএম কে আছেন, গভর্নর কে আছেন, এই বিষয়ক একটি ভিডিও গতকাল আপলোড করা হয়েছে এবং ভিডিওটা শুধু না, তার পিডিএফও তোমাদের আজকে আপলোডেড হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে আপলোডেড হবে। তোমাদের যেটা অ্যাপ আছে, অ্যাপেও একটা ফোল্ডারে আপলোড করা হবে এবং এবং তোমাদের যে আমি সেখানে লিঙ্কটা দিয়েছি গুগল ড্রাইভে, সেখানেও আপলোড করে দেবো। ঠিক আছে? ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে আমরা ক্লাসটা স্টার্ট করছি 26 এবং 27শে জানুয়ারি 2024 এবং টুডেজ ফার্স্ট ক্লাস। রিসেন্টলি এক্সারসাইজ ডেজার্ট নাইট হেল্ড বিটুইন হুইচ কান্ট্রিজ? রিসেন্টলি ডেজার্ট নাইট নামক একটি এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে কন্ডাক্টেড হয়েছে? কোন দুটি না, কোন দেশের মধ্যে কন্ডাক্টেড হয়েছে? এবং এটি কিন্তু তিনটে দেশের মধ্যে কন্ডাক্টেড হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া, ফ্রান্স অ্যান্ড ইউএই। তিনটে দেশের মধ্যে কিন্তু এটা কন্ডাক্টেড হয়েছে। কোন কোন দেশ? ইন্ডিয়া, ফ্রান্স এবং ইউএই। এক্সারসাইজ ডেজার্ট নাইট এটা ট্রাইল্যাটারাল এয়ার ফোর্স এক্সারসাইজ। ট্রাইল্যাটারাল মানে তিনটে দেশের মধ্যে, এবং এটা কিন্তু পার্টিকুলারলি এয়ার ফোর্স একটি এক্সারসাইজ, যেটা 23শে জানুয়ারিতে কন্ডাক্টেড হয়েছে, 2024-এর 23শে জানুয়ারি। এটা কন্ডাক্টেড হয়েছে ইউএইর যে আল দাফরা এয়ারবেস আছে সেখানে কন্ডাক্টেড হয়েছে, যেখানে ভারত, ফ্রান্স এবং ইউএই এয়ার ফোর্সের বিভিন্ন প্লেন অংশগ্রহণ করেছিল। কোলাবোরেটিভ এফার্ট, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে দুটো দেশের মধ্যে ইন্টার অপারেবিলিটি এবং বিভিন্ন যে সমস্ত এফার্টস আছে তিনটে দেশের মধ্যে সিনার্জি ইনক্রিজ করার, কোঅপারেশন ইনক্রিজ করা, সিকিউরিটি চ্যালেঞ্জকে ইনক্রিজ করা এবং একে অপরের সাথে এক্সচেঞ্জ, এটাও খুব ইম্পর্টেন্ট। সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। আমাদের যেটা মনে রাখতে হবে, এক্সারসাইজের নাম কি, সেটা কি ধরনের এক্সারসাইজ, মানে সেটা এয়ার এক্সারসাইজ, নেভি এক্সারসাইজ নাকি আর্মি এক্সারসাইজ, এবং সেটা ইন্ডিয়া, ফ্রান্স এবং ইউএই এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। হু হ্যাজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড ভারত রত্ন পোস্টহুমাসলি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রিসেন্টলি আমরা দেখেছি যে ভারত রত্ন প্রদান করা হয়েছে। কাকে প্রদান করা হয়েছে? তো বিহার রাজ্যের এক্স চিফ মিনিস্টার, বিহার রাজ্য তোমরা দেখেছো বেশ কিছু দিন ধরে কিন্তু বিহার রাজ্যটি একেবারে সংবাদ শিরোনামে আছে, এবং বিশেষ করে বিহার রাজ্যের চিফ মিনিস্টার শিরোনামে আছে। গতকাল যদিও তার একটা জবনিকা পতন হয়েছে, বাট এখনো কিন্তু একেবারে খবরে। তো বিহার রাজ্যের এক সময়কার চিফ মিনিস্টার কর্পূরী ঠাকুর, যিনি ফরমার বিহার চিফ মিনিস্টার ছিলেন এবং একজন সোশ্যালিস্ট আইকন ছিলেন, ওনাকে কিন্তু রিসেন্টলি 24শে জানুয়ারি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ভারতের যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছে ভারত রত্ন প্রদান করেছেন। ঠিক আছে? এর সাথে সাথে উনি হয়ে গেলেন 49th রেসিপিয়েন্ট অফ ভারত রত্ন, 49তম ভারত রত্নের অধিকারী, এবং 15th টু বি অ্যাকর্ডেড পোস্টহুমাসলি। 1988 সালে কিন্তু ওনার মৃত্যু ঘটেছে, তো ওনাকে কিন্তু ভারত রত্নটি পোস্টহুমাসলি দেওয়া হচ্ছে। এই অ্যানাউন্সমেন্টটা ওনার
100তম জন্মবার্ষিকী, যেটা কিনা 24শে জানুয়ারি অনুষ্ঠিত হয়, সেই 100তম জন্মবার্ষিকীতে কিন্তু ওনার নামে ভারত রত্ন অ্যানাউন্স করা হয়েছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওনার যদি আমি কিছু এফার্ট দেখি, তাহলে হি ইজ ভেরি ওয়েল নোন ফর হিজ এফার্ট টু আপলিফট দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস। বিহারে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে তাদের যে কন্ডিশন, সেটা আপলিফট করার জন্য কিন্তু কর্পূরী ঠাকুরের প্রচুর অবদান আছে বিহারে। আমরা যদি ওনার সম্পর্কে একটু অল্প স্বল্প জেনে নিই তাহলে আমাদের সুবিধা হবে, কারণ যেহেতু উনি রিসেন্টলি ভারতরত্ন পেলেন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু ওনাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো কর্পূরী ঠাকুর, উনি 24শে জানুয়ারি 1924-এ ওনার জন্ম বিহারের সমস্তিপুর ডিস্ট্রিক্ট, সমস্তিপুর নামক বিহারের একটি জেলায় ওনার জন্ম 1924 সালে 24শে জানুয়ারি। এবং পরবর্তীকালে কিন্তু ওনার সমস্তিপুরের যে ভিলেজে ওনার জন্ম, সেই ভিলেজটির নামকরণ কিন্তু ওনার নামে করা হয় কর্পূরী গ্রাম হিসেবে। প্রথমবারের জন্য উনি ইলেকশনে জিতেছিলেন, লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশনে জিতেছিলেন 1952 সালে, এবং উনি লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন 1985 সালে হয়েছিল, মানে ওনার টেনিওরে, এবং সেখানেও কিন্তু উনি জিতেছিলেন। দুবার উনি বিহারের চিফ মিনিস্টার হন, দুটো টার্মে, মানে দুটো টার্ম উনি বিহারের চিফ মিনিস্টার হন, 2 টাইমস। একবার ডিসেম্বর 1970 থেকে জুন 1971, এবং সেকেন্ড টার্ম হচ্ছে জুন 1977 থেকে 1979 অবধি। উনি কিন্তু ফার্স্ট কংগ্রেস সোশ্যালিস্ট লিডার যিনি কিনা দুবার বিহারের চিফ মিনিস্টার হয়েছেন। এবং আরেকবার যেটা বললাম যে ওনার টেনিয়ারে প্রথমবারের জন্য বিহারে কিন্তু অ্যালকোহল কমপ্লিটলি ব্যান করা হয়েছিল। এছাড়াও উনি টোটাল বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে উনি অ্যাজ এমএলএ ছিলেন 1952 থেকে 1988। 1988 সালে ওনার মৃত্যু ঘটে। তো আনটিল হিজ ডেথ 1988 অবধি কিন্তু উনি বিহারের লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার হিসেবে সার্ভ করেছেন। ঠিক আছে, তো একটা ভালো ইনফরমেশন এবং গুড ইনফরমেশন। এবং এর সাথে সাথে বারবার বলছি, যেহেতু রিসেন্টলি ভারতরত্ন প্রদান করা হলো, তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভারতরত্ন নিয়ে খুব ভালো করে রেডি করে রাখো, কারণ প্রচুর প্রশ্ন কিন্তু এবার আসার সম্ভাবনা আছে, যেহেতু রিসেন্টলি ভারতরত্ন প্রদান করা হয়েছে। নেক্সট, when is national voters day 2024 observed? 2024 সালে আমরা ন্যাশনাল ভোটার্স ডে কবে অবজার্ভ করলাম? প্রত্যেক বছরই আমরা ন্যাশনাল ভোটার্স ডে সেম ডেটে অবজার্ভ করি, সেটা হচ্ছে 25শে জানুয়ারি। কারণ 1950 সালে 25শে জানুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গঠন হয়েছিল অ্যাজ পার কনস্টিটিউশনাল প্রভিশন। কারণ আমরা জানি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু একটি কনস্টিটিউশনাল বডি। কত নম্বর আর্টিকেল অনুযায়ী হয় বলো বলো, কমেন্ট করে জানিও। যদিও পরের পেজে লেখা আছে 324 নম্বর আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই বছর যেটা আমরা দেখলাম যে আমরা 75th ন্যাশনাল মানে টোটাল ইলেকশন কমিশনের জন্মের 75th অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি, ইসিআই এর 75th অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। এবং যদি আমরা পার্টিকুলারলি ন্যাশনাল ভোটার্স ডে দেখি তাহলে 14তম ন্যাশনাল ভোটার্স ডে আমরা কিন্তু অবজার্ভ করছি এই 2024-এ। কারণ প্রথমবারের জন্য ন্যাশনাল ভোটার্স ডে অবজার্ভড হয়েছিল 2011 সালে। 2024 সালের ন্যাশনাল ভোটার্স ডে থিম হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এটা 2023-এরও থিম ছিল এবং তারই কন্টিনিউয়েশন হচ্ছে 2024-এ। ঠিক আছে, ন্যাশনাল ভোটার্স ডে কার? 1950 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গঠন, যেটা কিনা আমরা জানি একটি পার্মানেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং কনস্টিটিউশনাল বডি। কারা কারা থাকেন সেখানে? চিফ ইলেকশন কমিশনার এবং দুজন ইলেকশন কমিশনার। এখন বর্তমানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গঠন সেই অনুযায়ী একজন চিফ ইলেকশন কমিশনার থাকবেন এবং দুজন চিফ ইলেকশন কমিশনার থাকবেন। ঠিক আছে, আর্টিকেল ভারত ধারা 324 অনুযায়ী এর গঠন। 25শে জানুয়ারি 1950, এই পুরো লাইনটা ইম্পর্টেন্ট। 25শে জানুয়ারি আমরা এনভিডি হিসেবে সেলিব্রেট করি, আর এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার অফ ইসিআই, তাই তো?
মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের আন্ডারে আসে। বর্তমানে চিফ ইলেকশন কমিশনার হিসেবে আছেন রাজীব কুমার আইএএস এবং ইলেকশন কমিশনার আছেন অনুপ চন্দ্র পান্ডে এবং অরুণ গোয়েল। প্রথমবারের জন্য ভারতের ইলেকশন কমিশনার যিনি ছিলেন ভি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার বিভিন্ন পরীক্ষা দিয়েছে, সুকুমার সেন 1950 থেকে 1958 অবধি কিন্তু উনি অ্যাজ চিফ ইলেকশন কমিশনার কর্মরত ছিলেন। নেক্সট, who won the best international cricketers of 2022-23 awards at BCCI Award 2024? প্রত্যেকবারই বিসিসিআই এর তরফ থেকে প্রত্যেক বছরের অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় এবং এই বছর বেস্ট ইন্টারন্যাশনাল মেল ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন শুভমান গিল এবং ফিমেল ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন দীপ্তি শর্মা। ঠিক আছে, 2022-2023 এই ফিনান্সিয়াল ইয়ারে খেলার জন্য, ঠিক আছে, এই ইয়ারটাতে খেলার জন্য, ঠিক আছে। এছাড়াও ফর্মার ইন্ডিয়ান অলরাউন্ডার রবি শাস্ত্রী এবং ফর্মার ইন্ডিয়ান উইকেট কিপার কাম ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ার, এনাদের দুজনকে কিন্তু কর্নেল সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। বিসিসিআই অ্যাওয়ার্ড এটা 2006-07 সালে প্রথম তৈরি মানে ফার্স্ট দেওয়া শুরু হয়েছিল, একটা অ্যানুয়াল ফেলিসিটেশন ফর দি ক্রিকেটার্স অফ ইন্ডিয়া, এবং এটা প্রত্যেক বছর দেওয়া হয় তার আগের বছরে ক্রিকেটারদের পারফরমেন্সের উপর বেস করে। When is National Girl Child Day 2024 observed? National Girl Child Day 2024 আমরা কোন দিন অবজার্ভ করে থাকি? 24শে জানুয়ারি, দিনটা অ্যানুয়ালি প্রত্যেক বছর 24শে জানুয়ারি আমরা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অবজার্ভ করি এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে কন্যা সন্তানের এডুকেশন, হেলথ এবং নিউট্রিশনের ইম্পর্টেন্স কতটা সেটা মানুষের মধ্যে সজাগ করা। আমি এখনো বলছি যে বহু জায়গা আছে যেখানে কিন্তু এখনো কন্যা সন্তানদের সেই মর্যাদা দেওয়া হয় না যতটা কিনা পুত্র সন্তানদের দেওয়া হয়, এবং এখনো আমাদের এই অ্যাওয়ারনেস চালিয়ে যেতে হবে যাতে প্রত্যেকে তার যোগ্য সম্মানটুকু পায়। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে প্রথমবার 2008-এ এর এস্টাবলিশমেন্ট হয়েছিল বাই দি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্রথমবারের জন্য ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অবজার্ভ হয়েছিল 2008-এই। একইভাবে ন্যাশনাল গার্ল চাইল্ড উইকও অবজার্ভড হচ্ছে প্রত্যেক বছর 19 থেকে 24শে জানুয়ারি অবধি অবজার্ভড হয়। এই বছর পার্টিকুলারলি এই দিনটা এখনো অবধি কোনো থিম না, তবে পেন্টিং কম্পিটিশন বিভিন্ন জায়গায় অর্গানাইজ করা হয়েছে অন দ্য থিম মেরে বিকশিত ভারত কা সপনা। এই থিমের ওপর বিভিন্ন জায়গায় ন্যাশনাল গার্ল চাইল্ড ডেতে কিন্তু তোমার পেন্টিং কম্পিটিশন অ্যারেঞ্জড হয়েছে। এবং আজকে শেষ প্রশ্ন, which country became the first country in the world to incorporate a malaria vaccine into its national immunization program? ন্যাশনাল ইমিউনাইজেশন যে প্রোগ্রামস গুলো হয় সেখানে কিন্তু বিভিন্ন যেমন মিসেলস, রুবেলা, ভ্যারিওলা এই ধরনের বা ন্যাশনাল ইমিউনাইজেশন মিশনের মধ্যে পোলিও আসে, কিন্তু আজ অব্দি কিন্তু ম্যালেরিয়ার ভ্যাকসিন কখনো ন্যাশনাল ইমিউনাইজেশন মিশনের আন্ডারে আসেনি। প্রথমবার রিপাবলিক অফ ক্যামেরন, যেটি কিনা একটি সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি, তারা প্রথমবার তাদের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে ম্যালেরিয়াকে কিন্তু ইনক্লুড করলো। ক্যামেরুনে এখন RTS বাই এইটা যেটাকে মস্কিউরিক্স ভ্যাকসিন বলা হচ্ছে ম্যালেরিয়ার জন্য, এইটাকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে যে এটা মেনলি ইয়াং চাইল্ড, যারা বাচ্চারা আছে তাদের ওপর প্রয়োগ করা হবে ফ্রি অফ চার্জে। এটা ছোট বাচ্চাদের মানে একদম ইনফ্যান্ট থেকে 6 মান্থসের বাচ্চাদেরকে দেওয়া হবে এবং টোটাল 4টে ডোজে কিন্তু দেওয়া হবে। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে দুটো মেন ম্যালেরিয়া ভ্যাকসিনকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছিল বাচ্চাদের ওপর প্রয়োগ করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে এটা এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমার এইটা R21 বাই ম্যাট্রিক্স MTM ভ্যাকসিন। 2023-এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে এই দুটো ভ্যাকসিনকে ম্যালেরিয়ার ভ্যাকসিন ফর চিলড্রেন মান্যতা দেওয়া হয়েছিল। সো ক্যামেরুন, আজকে প্রথমবার আমরা এই দেশটা নিয়ে আলোচনা করছি। ক্যামেরুন হচ্ছে একটি
সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি। এইটা যদি আমরা ম্যাপ দেখি তাহলে এইটা হচ্ছে ক্যামেরুন। একদম আফ্রিকার এই যে ভাঁজটা আছে এই পোর্শনটা, এইখানে দেখো ক্যামেরুন অবস্থিত। ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে দোয়ালা। প্রথমবার পড়ছি তো একটু অদ্ভুত লাগবে। গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি ডমিনেন্ট পার্টি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক আন্ডার আ ডিক্টেটরশিপ। প্রেসিডেন্ট পল বিয়া, পিএম জোসেফ নুটে, লেজিসলেচার ওখানকার পার্লামেন্ট এবং সেন্ট্রাল আফ্রিকান সিএফএ কারেন্সি হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। তোমাদের এই প্রশ্নটার উত্তর দিতে হবে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ রুফটপ সোলার পাওয়ার স্কিম লঞ্চড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে নতুন স্কিমটা লঞ্চ করেছেন রুফটপ সোলার পাওয়ারের জন্য, তার নাম কি? এটা যেহেতু একটা প্রিমিয়ার রেকর্ডেড ক্লাস, প্রিমিয়ার হচ্ছে, তোমরা কাইন্ডলি তোমাদের উত্তরটা কমেন্ট সেকশনে দিয়ে দাও, আমি দেখে নেব। ঠিক আছে, তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। আজকে সারাদিন আরো অনেক ক্লাস আছে তোমাদের ইউটিউবে, অ্যাপে তো ক্লাস আছেই, ইউটিউবে তোমাদের ফুড এসআই এক্সামের জন্য ক্লাস আছে, প্র্যাকটিস ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করো। এছাড়া অ্যাপে তোমাদের যেমন মিসলেনিয়াসের ক্লাসেস চলছে সেটা চলছে। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, সারাদিন ভালো কাটিয়ে গুড মর্নিং এগেন টু অল।